আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে ১২ তারিখের ভোট কি আন্তর্জাতিক বৈধতা হারাবে? জাতিসংঘের স্বীকৃতি প্রশ্নে বাংলাদেশ কূটনৈতিক ঝুঁকিতে। তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে ১২ তারিখের ভোট কি আন্তর্জাতিক বৈধতা হারাবে? জাতিসংঘের স্বীকৃতি প্রশ্নে বাংলাদেশ কূটনৈতিক ঝুঁকিতে। আসন্ন ১২ তারিখের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে বহুগুণে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত নির্বাচনকে কি আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ বৈধতা দেবে? রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের সরাসরি বক্তব্য, আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না, আর অন্তর্ভুক্তিমূলক না হলে সেই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতির গুরুতর সংকটে পড়তে পারে। জাতিসংঘের আনুষ্ঠানিক কোনো ঘোষণার আগেই এই আশঙ্কা তৈরি হয়েছে, যা সরকারের কৌশল ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বৈধতা মানে কি? জাতিসংঘ কি দেখে? জাতিসংঘ সাধারণত কোনো দেশের নির্বাচনকে সরাসরি স্বীকৃতি বা অস্বীকৃতি দেয় না, এটি একটি পরিচিত কূটনৈতিক বাস্তবতা। তবে তারা নির্বাচনকে মূল্যায়ন করে কয়েকটি মৌলিক মানদণ্ডে: রাজনৈতিক অন্তর্ভুক্তি, ভোটারদের অবাধ অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ, নির্বাচন পরবর্তী স্থিতিশীলতা। এই চারটির যে কোনো একটি গুরুতরভাবে ব্যাহত হলে জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলো নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করে থাকে। অতীতে বিভিন্ন দেশে এমন উদাহরণ রয়েছে যেখানে বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হলে জাতিসংঘ ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই মানদণ্ডগুলো আরও সংবেদনশীল, কারণ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের সবচেয়ে বড় ভোটার ভিত্তির প্রতিনিধিত্বকারী শক্তিগুলোর একটি। এই বাস্তবতা উপেক্ষা করে নির্বাচন হলে সেটি আন্তর্জাতিক পর্যবেক্ষণে কিভাবে ধরা পড়বে, সেটিই এখন মূল প্রশ্ন। আওয়ামী লীগ বাদে নির্বাচন, অন্তর্ভুক্তির সংকট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন মানে দেশের একটি বিশাল ভোটার গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে বাইরে রাখা। এতে নির্বাচনের ফল যাই হোক না কেন, সেটি বাস্তব জনমতের পূর্ণ প্রতিফলন ঘটাবে না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, একটি বড় দল ও তার সমর্থকদের বাইরে রেখে অনুষ্ঠিত ভোটকে কি জাতিসংঘ অর্থবহ নির্বাচন হিসেবে বিবেচনা করবে? একজন কূটনৈতিক বিশ্লেষক বলেন, জাতিসংঘের দৃষ্টিতে নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, নির্বাচন মানে রাজনৈতিক অংশগ্রহণের সামগ্রিক প্রক্রিয়া। বড় অংশ বাদ পড়লে তারা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে। কূটনৈতিক ইঙ্গিত, নীরবতা কি সতর্কতা? সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশ প্রসঙ্গে যে নীরবতা লক্ষ্য করা যাচ্ছে, সেটিকে অনেকে কূটনৈতিক সতর্কতা হিসেবে দেখছেন। সরাসরি কোনো হুঁশিয়ারি না এলেও নির্বাচন ঘিরে অন্তর্ভুক্তি শব্দটির পুনরাবৃত্ত ব্যবহার অনেকের নজরে এসেছে। বিশ্লেষকদের মতে, কূটনীতিতে নীরবতা অনেক সময় সরাসরি বক্তব্যের চেয়েও শক্তিশালী বার্তা দেয়। জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সাধারণত নির্বাচন পূর্ব সময়ে সরাসরি চাপ সৃষ্টি না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, কিন্তু নির্বাচন পরবর্তী মূল্যায়ন অনেক সময় কঠোর হয়। ১২ তারিখের ভোট আনুষ্ঠানিকতা না গণতান্ত্রিক প্রতিযোগিতা? সমালোচকদের অভিযোগ, আওয়ামী লীগকে বাদ দিয়ে ১২ তারিখের নির্বাচন একটি নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ভোট হবে, ফল ঘোষিত হবে, কিন্তু প্রশ্ন থাকবে, এই ফল কতটা প্রতিনিধিত্বশীল? এই প্রশ্নটি যদি আন্তর্জাতিক পর্যায়ে ওঠে, তাহলে জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে, কারণ জাতিসংঘের পর্যবেক্ষণ অনেক সময় অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন অংশীদারদের অবস্থান নির্ধারণে প্রভাব ফেলে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতি এখন গভীরভাবে আন্তর্জাতিক ব্যবস্থার সাথে যুক্ত। উন্নয়ন সহায়তা, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, বৈদেশিক নিবেশ সবকিছুই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সাথে সম্পর্কিত। নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হলে এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়ন প্রকল্পের অর্থায়ন, বৈদেশিক সম্পর্কের গতিপথ। বিশ্লেষকদের মতে, জাতিসংঘ যদি নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে, তাহলে সেটি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক চাপও তৈরি করতে পারে। জাতিসংঘ বৈধতা দেবে না দাবি না আশঙ্কা?
রাজনৈতিক বক্তব্যে এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে জাতিসংঘ বৈধতা দেবে না। বাস্তবতা হল এটি এখনও একটি আশঙ্কা ও বিশ্লেষণ, সরাসরি ঘোষিত সিদ্ধান্ত নয়। কিন্তু এই আশঙ্কার ভিত্তি উড়িয়ে দেওয়ার সুযোগও নেই, কারণ অতীতে বিভিন্ন দেশে বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের ফল আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। একজন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বলেন, জাতিসংঘ কখনো হঠাৎ সিদ্ধান্ত নেয় না, তারা প্রক্রিয়া দেখে। যদি প্রক্রিয়ায় বড় ঘাটতি থাকে, সেটি রিপোর্টে উঠে আসবে। আক্রমণাত্মক প্রশ্ন, সরকার কি ঝুঁকি নিচ্ছে? এখানেই আক্রমণাত্মক প্রশ্নটি সামনে আসে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন যদি আন্তর্জাতিক বৈধতা সংকট তৈরি করে, তাহলে তার দায় কে নেবে? নির্বাচন কমিশন, অন্তর্বর্তী প্রশাসন, নাকি পুরো রাষ্ট্র ব্যবস্থা? সমালোচকদের মতে এই ঝুঁকি শুধু রাজনৈতিক নয়, এটি রাষ্ট্রীয় ঝুঁকি। ভোটার আস্থা বনাম আন্তর্জাতিক আস্থা। নির্বাচনের বৈধতা দুই স্তরে তৈরি হয়, দেশের ভিতরে ভোটার আস্থা এবং দেশের বাইরে আন্তর্জাতিক আস্থা। আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে প্রথম স্তরেই আঘাত লাগবে বলে দাবি করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় স্তরে আঘাত লাগলে পরিস্থিতি আরও জটিল হবে। জাতিসংঘের পর্যবেক্ষণ যদি নেতিবাচক হয়, তাহলে দেশের ভিতরের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। 12 তারিখের আগে সিদ্ধান্তের সময়। 12 তারিখের নির্বাচন এখন আর শুধু একটি সাংবিধানিক আয়োজন নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান, কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রশ্নে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বাদে নির্বাচন আয়োজন করলে জাতিসংঘ কি করবে, এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও নেই। কিন্তু বিশ্লেষণ, অতীত অভিজ্ঞতা ও কূটনৈতিক ইঙ্গিত একসাথে দেখলে একটি বিষয় স্পষ্ট: ঝুঁকি অত্যন্ত বাস্তব। এই ঝুঁকি এড়াতে হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বিকল্প নেই, এমনটাই মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ। নির্বাচন হবে কিনা সেটি আর প্রশ্ন নয়, প্রশ্ন হল এই নির্বাচনকে বিশ্ব কতটা গ্রহণ করবে। 2007 সালে 1-11 সরকারের সময় তারেক রহমানকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে জবানবন্দিতে এ তথ্য জানান তিনি। রোববার 8 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্যানেলের অপর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। তিনি বলেন, 1-11-এর সময় 2007 থেকে 2009 সালে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে ডিজিএফআই। বিভিন্ন সময় তারা লোকদের উঠিয়ে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করতেন। এর মধ্যে অনেক মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তারা তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করেন। জবানবন্দিতে ইকবাল করিম বলেন, বেসামরিক ব্যক্তিদের উঠিয়ে এনে ডিজিএফআই এর সেলে রাখা অভ্যাসে পরিণত হয়। বস্তুত যে কোনো ব্যক্তিকে উঠিয়ে এনে যা কিছু করা যায় ভেবে এমন মনস্তাত্ত্বিক বাধা দূর হয়ে যায় তাদের, অর্থাৎ যা ইচ্ছা তাই করা যায় ভাবতে শুরু করেন তারা। এ সময় সেনাবাহিনী পরিচালিত অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। জবানবন্দিতে সাদেক এ সেনাপ্রধান বলেন, 2003 সালে র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ওই সময় জিজ্ঞাসাবাদে হার্ট অ্যাটাকে মারা গেছেন 12 জন। হিউম্যান রাইটস ওয়াচের মতে 60 জন মারা গেছেন, কিন্তু পরবর্তীতে জড়িতদের দায় মুক্তি দেওয়া হয়। এই দায় মুক্তি ছিল লাইসেন্স টু কিল। এদিন প্রথমে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর শাইখ মাহাদি সহ অন্যান্যরা। আসামি পক্ষে রয়েছেন আইনজীবী নাজনীন নাহার ও মনসুরুল হক চৌধুরী। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।